এসআইআর এর সময়তে যখন আপনাদের বাড়িতে বিএলওরা আসবেন, সেই সময়তে আপনাদের বাড়িতে মূলত ৩টি ফর্ম নিয়ে আসবেন বিএলওরা। যার মধ্যে প্রথম ফর্মটি হচ্ছে এটি, দ্বিতীয় ফর্মটি হচ্ছে এটি এবং তৃতীয় ফর্মটি হচ্ছে এটি। তো এখন প্রশ্নটি হচ্ছে আপনি কোন ফর্ম ফিল আপ করবেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কোন ফর্মটি লাগবে। তো সেক্ষেত্রে এনুমারেশন ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন ফার্স্টে আপনাদের জানিয়ে দিই যে তিন রকমের ফর্ম আপনাদেরকে দেখালাম, সেই 3 রকমের ফর্ম কোন কাজে ব্যবহার করা হবে। তো প্রথমে আসুন ফর্ম নাম্বার 7 দেখছি। তো এটি কখন কাজে লাগবে? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর অবজেক্টিং ইনক্লুশন অর সিকিং ডিলিটেশন অর নেম ইন ইলেকট্রাল। দেখুন, এই ফর্মটি হচ্ছে ডিটেল অফ পারসন ইনক্লুশন অফ দোজ নেম ইজ অবজেক্টেড, অর্থাৎ যেই সমস্ত ভোটারদের নাম ওঠাতে কারোর কোনো সমস্যা হয়েছে, অর্থাৎ হয়তো যে নামটি উঠেছে তার হয়তো প্রপার সে ভারতীয় নাগরিক নয়, তো সেক্ষেত্রে এই ফর্ম নাম্বার 7 ফিল আপ করতে হবে। আর যদি কেউ কারোর নাম যদি ডিলিট করতে চায়, অর্থাৎ কেউ কোনো মৃত ব্যক্তি যদি নাম তো ডিলিট করতে হবে, তো সেই সময়তে এই ফর্ম নাম্বার 7 আপনারা ফিল আপ করবেন। অন্য ক্ষেত্রে ফর্ম নাম্বার 7 ফিল আপ করা দরকার পড়বে না। ফর্ম নাম্বার 6 কখন আপনারা ফিল আপ করবেন? ফর্ম নাম্বার 6 ফিল আপ করতে হবে যাদের এজ জাস্ট ধরুন 18 বছর হলো, অথবা যাদের এজ 19-20 বছর হয়েছে, যারা এখনও পর্যন্ত ভোটার তালিকাতে নাম ওঠায়নি, তাদের জন্য এই ফর্ম 6 লাগবে। অর্থাৎ তারা এই ফর্ম 6 তারা ফিল আপ করবে, তাদের বাড়িতে বিএলও নিয়ে আসবে ফর্ম 6, সেই ফর্ম 6 নিয়ে ফিল আপ করবেন, তাহলেই হয়ে যাবে। অথবা যদি আপনি চান তাহলে আপনারা বিএলএর সঙ্গে কন্ট্রাক্ট করেও আপনারা ফর্ম 6 ফিল আপ করতে পারেন। অথবা যদি তা নাও হয়, যদি আপনারা অনলাইনে ফিল আপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে আপনারা অনলাইনেও ফিল আপ করতে পারবেন। তো চলুন এবার আমরা জানবো যে এনুমারেশন ফর্ম আমরা কিভাবে পূরণ করব। তো তার জন্য ফার্স্টে কি করতে হবে, ইলেক্টরস নেম, এপিক এবং অ্যাড্রেস এক্ষেত্রে কিন্তু প্রি প্রিন্টেড থাকবে। দেখুন, এখানে এটা যেহেতু বিহারের জন্য করা, তো সেহেতু এখানে ইংরেজিতে রয়েছে, এবং যখন এটা পশ্চিমবঙ্গের জন্য ছাপানো হবে তখন এক্ষেত্রে নিচে বাংলাতেও থাকবে। অর্থাৎ এখানে ইলেক্টরস নেম ফার্স্টে থাকবে, তারপরে এপিক নাম্বার থাকবে ধরুন এখানে, তারপরে অ্যাড্রেস থাকবে। তো এই সমস্ত কিছু প্রি প্রিন্টেড থাকবে, আপনার নাম, এপিক নম্বর এবং অ্যাড্রেস সমস্ত কিছু প্রি প্রিন্টেড থাকবে। তারপরে কি থাকবে, এখানে ছবি থাকবে, এখানে আপনাদের ওল্ড ফটো থাকবে যেটা প্রি প্রিন্টেড থাকবে, অর্থাৎ এখানে আপনাদের ছবি, যেই ছবি বর্তমানে আপনাদের ভোটার কার্ডে রয়েছে সেই ছবি প্রিন্টেড হয়ে আসবে। এবং এখানে কি করতে হবে, আপনাকে একটা পাসপোর্ট সাইজের ছবি, অর্থাৎ নিজস্ব, অর্থাৎ কারেন্ট পাসপোর্ট সাইজের ছবি এখানে আপনাকে দিতে হবে। সেটি আপনি কালারফুল ছবি দেবেন, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দেওয়ার দরকার নেই, কালারফুল ছবি আপনারা আপডেট এখানে দিয়ে দেবেন। এরপরে দেখুন কী করতে হবে, এখানে ডেট অফ বার্থ লেখা থাকবে, এখানে আপনারা আপনাদের ডেট অফ বার্থ আপনারা দিয়ে দেবেন। এরপরে এখানে আধার নম্বর অপশনাল, অর্থাৎ যদি আপনি চান তাহলে এক্ষেত্রে আপনি আপনার আধার নম্বর দিতেও পারেন, অথবা আধার নম্বর না দিলেও চলবে। তার কারণ নাগরিকত্বের ক্ষেত্রে, অর্থাৎ পুরো এসআইআর প্রসেসে যদি আপনি আধার কার্ড নাও দেন তবুও কিন্তু কোনো সমস্যা নেই, তবুও আপনাদের নাম উঠে যাবে। কিন্তু শুধুমাত্র আধার কার্ড দিলে কিন্তু নাম উঠবে না, এমনটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এরপরে এখানে আপনাকে আপনার মোবাইল নম্বর দিতে হবে, যে মোবাইল নম্বরটি বর্তমানে অ্যাক্টিভ রয়েছে এমন মোবাইল নম্বর দেবেন। এরপর কী করেন, ফাদার্স অথবা লিগাল গার্জিয়ান নেম, অর্থাৎ ফাদার্সের নাম অথবা লিগাল গার্জিয়ান নাম, অর্থাৎ মায়ের নাম আপনারা দিতে পারবেন। এরপরে এপিক নম্বর, অর্থাৎ আপনি যার নাম এখানে দিচ্ছেন, যদি ফাদার্স নেম হয় তাহলে ফাদার্স নেম দেবেন, আর যদি ফাদার না থাকে, যদি মায়ের নাম থাকে, মা থাকে, তো মায়ের নাম দেবেন, মায়ের এপিক নম্বর দেবেন। এরপরে যদি আপনাদের লিগাল গার্জিয়ান, যদি মায়ের নাম আপনি একবার দিয়েছেন, তো সেক্ষেত্রে আপনি আপনার মায়ের নাম আবার দিতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা যাদের ফাদার্স নাম এখানে ভরেছেন তারা এখানে মায়ের নাম দেবেন, মায়ের এপিক নাম্বার দেবেন, যদি থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে কিছু দেওয়ার প্রয়োজন নেই, এই জায়গাটাকে আপনারা ব্ল্যাঙ্কই রাখবেন। এবার দেখুন, এখানে আপনাকে একটা ডিক্লারেশনে সই করতে হবে। তো ফার্স্টে কি বলা হয়েছে দেখুন, আই অ্যাম অ্যাবাভ 80 years of old, ordinary resident on the above address and a citizen of India and tick any of, অর্থাৎ সেক্ষেত্রে আপনি কত সালে জন্ম নিয়েছেন সেই অনুযায়ী আপনাকে টিক মারতে হবে। আপনারা আবার এমনটা করবেন না যে সেক্ষেত্রে 3টাতে আপনারা টিক করে দিন, এমনটা কিন্তু ভুলেও করবেন না। দেখুন, প্রথমে বলা হয়েছে যে যদি আপনার জন্ম 1/7 অর্থাৎ 1st of July 1987 সালের আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এবং কি করবেন, প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ
অর্থাৎ নিজের জন্য যে কোনো একটা ডকুমেন্ট দেবেন ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, অর্থাৎ যে 11টি ডকুমেন্টের লিস্ট রয়েছে, যেটা হয়তো আপনারা এখন মোটামুটি সবাই জেনেই গেছেন যে কোন কোন 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে। তো সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেবেন, এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। ঠিক আছে, এবার যদি আপনাদের জন্ম যদি 1987 থেকে, অর্থাৎ 1 জুলাই 1987 থেকে যদি 2 ডিসেম্বর 2004-এর মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে প্রোভাইড এনি ডকুমেন্ট for self from the list given below establishing date of birth and or place of birth। অর্থাৎ যে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে। এরপরে কি বলেছে যে যদি আপনাদের জন্ম 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 2 ডিসেম্বরের মধ্যে হয়, তাহলে আপনাকে নিজের 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে এবং আপনার বাবা অথবা মা এনি ডকুমেন্ট ফর ফাদার অর মাদার, অর্থাৎ বাবার এবং অথবা মায়ের যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। তো এবার যদি আপনার জন্ম যদি 2004 2 ডিসেম্বরের পরে হয়, অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কোনটা এলিজিবল সেখানে আপনারা ক্লিক করবেন, অর্থাৎ রাইট চিহ্ন দেবেন। তাহলে সেক্ষেত্রে কী আছে ধরুন, আপনার নিজের জন্য 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে, আপনার বাবার জন্য যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে, যে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে এবং আপনার মায়েরও দিতে হবে। 2 ডিসেম্বর 2004-এর 2 ডিসেম্বর 2004-এর মধ্যে যদি আপনাদের জন্ম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তো বাবা অথবা মা যে কোনো একজনের 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিলেই হবে। কিন্তু আপনার জন্ম যদি 2004 সালের পরে হয়, তাহলে কিন্তু আপনাকে বাবার এবং মায়ের দুজনের ডকুমেন্টসই দিতে হবে। এবং কি বলেছে, ইফ অ্যানি প্যারেন্ট ইজ নট ইন্ডিয়ান, যদি এমনটা হয় যে দুজনের মধ্যে কোনো একজন যদি ইন্ডিয়ান না হয়, তাহলে পরে হিজ অর হার ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভিসা অ্যাট দ্য টাইম অফ ইউর বার্থ, অর্থাৎ আপনার যখন জন্ম হয়েছে সেই জন্মের সময়তে বাবা অথবা মা যিনি ভারতীয় নন তার একটা ভ্যালিড পাসপোর্টের 1 কপি জেরক্স দিতে হবে অথবা ভ্যালিড ভিসার 1 কপি জেরক্স দিতে হবে। ঠিক আছে, আই ওয়াজ বর্ন আউটসাইড অফ ইন্ডিয়া, যদি এমনটা হয় যে আপনি ইন্ডিয়ার আউটসাইডে আপনি জন্মগ্রহণ করেছেন, তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। আই হ্যাভ অ্যাকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন অথবা ন্যাচারালাইজেশন এটা সার্টিফাইড কবে, যদি এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে এখানে আপনারা রাইট চিহ্ন দেবেন, আর যদি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য না হয় তাহলে সেক্ষেত্রে রাইট চিহ্ন দেওয়ার দরকারই। এরপর দেখো এটা বাই ডিফল্ট থাকবে আই হ্যাভ নট অ্যাকোয়ার্ড দ্য সিটিজেনশিপ অফ এনি আদার কান্ট্রি, অর্থাৎ ইন্ডিয়া বাদ দিয়ে অন্য কোনো কান্ট্রির সিটিজেনশিপ আপনার কাছে নেই। অথবা আই এম অ্যাপ্লাইং ফর ইনক্লুশন ইন দ্য ইলেকট্রাল রোল অ্যান্ড মাই নেম ইজ নট ইনক্লুডেড ইন এনি আদার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পার্মানেন্টারি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনি এটাও ডিক্লারেশন দিচ্ছেন যে আপনার নাম অন্য কোনো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে নেই অথবা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে নেই। ঠিক আছে, এবং এটাও আপনারা স্টেটমেন্ট দিচ্ছেন যে যদি কোনো কারণে যদি আপনার দেওয়া যে কোনো তথ্য যদি ভুল প্রমাণিত হয়, তাহলে পরে সেক্ষেত্রে অ্যাজ পার দ্য সেকশন 31 অফ রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট 1950, তাহলে সেক্ষেত্রে আপনাদের জেল হতে পারে এবং যেটা এক্সটেন্ডেড হতে পারে 1 ইয়ার পর্যন্ত এবং আপনাদের ফাইনও হতে পারে। এরপরে কি করবেন, এখানে আপনি ডেট দেবেন, যেদিনকে আপনি সই করবেন সেদিনের ডেট দেবেন এবং আপনার প্লেস দেবেন, এবং এখানে যদি আপনি সিগনেচার করতে পারেন তো আপনি এখানে সিগনেচার করবেন, এবং যদি আপনি সিগনেচার করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি লেফট থাম্ব ইমপ্রেশন দেবেন, অর্থাৎ বাঁ হাতের বুড়ো আঙ্গুলের ছাপ দেবেন। তো এবার কি 11টি ডকুমেন্টস রয়েছে সেটা ফালতু বলে আমরা ভিডিওটাকে লম্বা করব না, তার কারণ আপনারা কিন্তু অলরেডি সবাই জানেন যে 11টি ডকুমেন্টস কী। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।